জ্বালানি তেলের সংকট কাটেনি, সরবরাহ ঠিক রাখতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন, পাম্পে পাম্পে থাকবে ট্যাগ অফিসার। জাতীয় সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটকে স্যাবোটাজ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। ৩রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। পুলিশকে আর সরকারের লাঠিয়াল বাহিনী বানানো হবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতীতের যে কোনো একটি পোশাকে ফেরানোর ইঙ্গিত। একাত্তরের সাথে ২৪কে মিলিয়ে ফেললে বড় বিপর্যয়ের কারণ হবে, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নতুন রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে পরিস্থিতি উত্তপ্ত। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে মুখোমুখি বাংলাদেশ ভারত। মালদ্বীপে ম্যাচ মাঠে গড়িয়েছে পৌনে 5টায়। রাজধানীতে মিটছে না জ্বালানি তেলের সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অধিকাংশ পাম্পেই মিলছে না অকটেন ও পেট্রোল। 8 থেকে 10 ঘন্টার অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না অনেকে। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ আসছে। রাজধানীর অধিকাংশ পাম্পই বন্ধ, তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় এমন পরিণতি। পাম্প কখন চালু করবে, কখন তেল নিব, তারপর আবার ইনকাম করব। হ্যাঁ, এদিকেও একটা ভোগান্তির মধ্যে পড়া লাগতেছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, আর এতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবন। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারপরে 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে। এখন তো তেল নাই, তুমি এখন অন্যদিকে দেখো, ডিউটি করতে অসুবিধা হচ্ছে। এমনও আছে চাকরিও চলে যেতে পারে। 2-3 ঘন্টা সিরিয়ালে থাকার পরে দিই, ওই মুখে গেছে দেখি যে তেল শেষ, পরে এদিকে বাধ্য হইয়া অন্য পাম্পে যাইতে, অন্য পাম্পে যাইও তখন তেলটা লওয়া সম্ভব হয় না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তেলের জন্য আমাদের পাম্প বন্ধ হয়েছে সকালবেলা। আমাদের গতকালকে রাতে তেল ছিল, পর্যাপ্ত তেল ছিল, চাপ একটু বেশি, এই কারণে সকালবেলা আমাদের তেল শেষ হয়েছে। আমাদের পদ্মা ওয়েল হচ্ছে ডিলার, তারা আমাদেরকে প্রতিদিন 22,500 লিটার সরবরাহ করার ওদের আছে, তা আমরা সেটাই পাচ্ছি, তার থেকে বেশি আমরা এখন পর্যন্ত পাইনি। জ্বালানি তেলের এই সংকট শুধু চালকদের নয়, প্রভাব ফেলেছে পুরো নগর জীবনে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কালোবাজারি ঠেকাতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে অনিয়ম ঠেকাতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগের বাইরে জেলা ও বিভাগীয় শহরেও এ নির্দেশনা দেয়া হয়েছে। রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, পাম্পগুলোতে এখন পরিস্থিতি কেমন দেখছেন? পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের ব্যাপারে পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। সুনন্দা, আমি বর্তমানে যে পাম্পটিতে অবস্থান করছি, এই পাম্পের তেল গতকাল রাত 2টা নাগাদ শেষ হয়ে গিয়েছে। আর এই মাত্রই একটি অকটেনের গাড়ি ভিতরে প্রবেশ করেছে। গাড়ি প্রবেশের আগ থেকে, অর্থাৎ রাত 2টার সময় যখন তেল শেষ হয়েছে, যারা তেল পেয়েছিলেন আর যারা পাননি তারা কিন্তু তাদের যে লাইনটি, সেই লাইনটি এখনও কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে। অন্যদিকে যেই তেলবাহী গাড়িটি সেটি প্রবেশ করেছে এবং তেল আনলোডের যে দৃশ্য সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটি থেকেই মূলত পেট্রোল পাম্পে তেল নামানো হচ্ছে। পরবর্তীতে এই যে দীর্ঘ লাইন, সেই লাইনে যারা অবস্থান করছে, তেলের অপেক্ষায় রয়েছে, তারা মূলত তেল পাবেন। এখানে শুরুতে একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কত সময় ধরে লাইনে অপেক্ষা করছেন? আমি সকাল 11টা থেকে দাঁড়িয়ে আছি। কর্তৃপক্ষ কি বলছে? না, ওনারা বলছেন যে গাড়ি আসতেছে, এই আর কি, আসলে লোড হলে দিবে, এই এতটুকুই। এক্সাক্ট কোনো টাইম বলছে না আর কি। যে কতগুলো পাম্প ঘুরে অবশ্যই সেটা
না, আমি এখানে এটাতে আসছিলাম, আমার বাসা এখানেই, আমি এটাতে সিরিয়াল হাই দেখে এখানে এসে দাঁড়িয়েছি, আমি প্রথমে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। সুনন্দা শুনছিলেন, সকাল থেকেই তিনি অপেক্ষা করছেন তার বাইকটি নিয়ে। এই পাম্পে তেলের গাড়িটি প্রবেশ করেছে, তেল আনলোডের পরেই আসলে যারা এখানে অপেক্ষা করছেন তাদেরকে তেল সরবরাহ করা হবে। আর ট্যাগ অফিসারের যে বিষয়টি আপনি বলছিলেন, আমি দুপুর থেকে আসলে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, কোনোটিতেই আসলে কর্তৃপক্ষ ট্যাগ অফিসারের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য আসলে আমাদেরকে দিতে পারেনি। তারা বলছে যে ভোক্তা অধিকার থেকে তদারকি করা হচ্ছে, তবে ট্যাগ অফিসারের যে বিজ্ঞপ্তিটি জ্বালানি এবং মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে, আসলে সেই বিজ্ঞপ্তি অনুসারে এখনও অবধি ট্যাগ অফিসারের কোনো তথ্য বা তাদের উপস্থিতি এখনও অবধি যে পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখলাম সেখানে মেলেনি, এমনটি কিন্তু আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সুনন্দা, এই ছিল আমার কাছে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে বিপাকে মানুষ। তেল সংকট ও চোরাই কারবার নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর সত্যতাও মিলছে সরজমিনে। সরকার তেলের পর্যাপ্ত মজুদ থাকার দাবি করলেও রাজধানী সহ দেশের অনেক জায়গায় মিলছে না জ্বালানি তেল। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে অনেক জায়গায় চোরাইভাবে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। খোলা বাজারে বলে ওরা 200 টাকা করে লিটার, 500 লিটার তেল লাগবে। ওরা কই থেকে পায় তেলগুলা পাম্প না দিলে? দেশজুড়ে যখন জ্বালানি তেলের হাহাকার, তখন কোথাও কোথাও অবৈধভাবে ইচ্ছামতো বিক্রি হচ্ছে তেল। তথ্য বলছে বেশি টাকা দিলেই মিলছে সব ধরনের জ্বালানি তেল। ডিভিসির যাত্রা এবার সেই চোরাই তেলের সন্ধানে। বেশ কয়েক জায়গায় ঘোরার পর রাস্তার পাশের এক দোকানে দেখা গেল বোতলজাত তেল। ডিবিসির গোপন ক্যামেরা নিয়ে এবার সেই দোকানে ক্রেতা সেজেই বাইক ও প্রাইভেট কারের জ্বালানি তেল চাইলে বলা হয় এখানে পর্যাপ্ত তেল নেই, সামনে গিয়ে তার পরিচয় দিলেই হবে। দোকানির কথা মতো এবার গন্তব্য আগারগাঁও তালতলা। কিছু দূর যাওয়ার পরে চোখে পড়ল মূল সড়কের পাশেই টিনশেড একটি ঘর। ঠিক তার পাশেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ঢুকছে বের হচ্ছে। কয়েক ঘন্টা নজর রাখার পর এবার ভেতরে যাওয়ার পালা। প্রবেশ করতেই ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ে একটি দামি গাড়ি। ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে পালিয়ে যান চালক। পর্দার আড়ালে কি হচ্ছে এবার তা জানতে চাওয়া হয় পর্দার আড়ালের মানুষগুলোর কাছেই। ওইটা দাদা আমার কাছে 2 লিটার 1 লিটার করে দিয়েছে, 200 টাকা পাইলো। ড্রাম এসে থাকতে বলে 8টা 10টা করে ড্রাম আইসে ওতে কিনবো নাহলে বেচবো, কারণ আপনাকে দেখে তো আরো ভয় পেয়ে আরো গেল। একজন জানান বাপদাদার আমল থেকেই চলে আসছে তাদের এই ব্যবসা, তবে বর্তমানে তেল সংকটের প্রভাব পড়েছে। চেষ্টা ভাই পেটের দায়ী করতেছি, আবার জন্ম সংকট এই ব্যবসা নাই, আগের ব্যবসা নাই। আগে আমরা যে ব্যবসা করছি এই দেশে ওই ব্যবসা নাই। আমার বাবা লাখ লাখ টাকা কামাই গেছে। অনেক সময় নিজেদের মোটরসাইকেল এবং গাড়ি ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে চাহিদার চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করে তারা, পরে এখানে বিক্রি করে বেশি টাকায়। মানে আগে তো একটা গাড়ি যায় মনে করে দিয়ে গেছে 20 লিটার 30 লিটার, এখন এই গাড়িতে আয়া যায় 2 লিটার। লিটার হিসেবে ওদের জন্য না, আমরা কি অন্য ওদের সাথে টাকা কিনা লাগে। ক্রেতা জানান কোথাও না মিললেও টাকা বেশি দিলেই এখানে পাওয়া যায় সব ধরনের তেল। সবশেষ নানা প্রলোভনে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করে এই চক্র। চোরাই তেল বিক্রিতে ব্যবহৃত 2টি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে একজনের ফোন বন্ধ পাওয়া যায়, আর একজন কথা বলতে রাজি হননি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে স্যাবোটাজ বলে মনে করে সংসদীয় কমিটি। কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি ৩রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করতে করণীয় সবকিছুই করা হবে বলে জানান চিফ হুইপ। এছাড়া বিকেলে সরকার দলীয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গেল ১২ই মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু অডিও বিভ্রাটের কারণে বিদেশি আমন্ত্রিত অতিথি ও কূটনৈতিকরা অধিবেশনে সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের কোনো কিছুই বুঝতে পারেননি। পরিস্থিতি উত্তরণে কিছু সময় সংসদ অধিবেশন বন্ধও রাখা হয়। ঘটনার ২ সপ্তাহের বেশি সময় পর সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় সংসদের চিফ হুইপ। বলেন, সরকারকে অপ্রস্তুত করতে বিষয়টি ছিল পরিকল্পিত। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তা রিজলভ করার পদ্ধতি কি। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে করণীয় সম্পর্কেও জানান তিনি। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি। এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল, আমরা যা দেখেছি আজকে শুনেছি আমাদের যেন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল, তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে। এদিন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিনীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে চিফ হুইপ জানান, সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে দিলারা হাফিজের জানাজা। আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি তিনি ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন 11টার সময় এখানে জানাজা হবে, আর আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশকে আর সরকারের লাঠিয়াল বাহিনী বানানো হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট না, তাই আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাকে ফিরিয়ে আনা হবে। দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সংস্কার কমিশনের একমাত্র উদ্দেশ্য পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা। ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পুলিশকে দায়িত্ব পালন করারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার অপব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নিজেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরই মধ্যে কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে 17 বছর পর দেশে ফিরে গত বছরের 29শে ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান ওই সময়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন, এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। এই বিষয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নয়াপল্টনে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় যে কার্যালয় রয়েছে পল্টনে, সেখানে আসবেন এই উপলক্ষে কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে পল্টনের যে দলীয় কার্যালয় রয়েছে
সেটার প্রত্যেকটি ফ্লোর থেকে শুরু করে ভিতরের যে সাজসজ্জা থেকে শুরু করে সব কিছুই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে পার্টি অফিসটি রয়েছে সেটিও কিন্তু নতুন করে রং করা হয়েছে প্রধানমন্ত্রী আসবেন উপলক্ষে করে। কারণ প্রধানমন্ত্রী কিন্তু গত 29 ডিসেম্বর যখন এই কার্যালয়ে এসেছিলেন দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর, তখন কিন্তু উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আর প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এই প্রথম তার দলীয় কার্যালয়ে আগমন। তো তার আগমনকে কেন্দ্র করে একদিকে অফিস যেমন প্রস্তুত, পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা তাকে দলীয় কার্যালয়ে বরণ করে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রী আসার উপলক্ষে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট থেকে বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এখন কিন্তু বিএনপি অফিসের নিচে তিল ধারণের জায়গা নেই। ইতিমধ্যেই অফিস এবং অফিসের আশেপাশের পুরো এলাকা হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তারা দলের যে প্রধান রয়েছে তার সাথে মত বিনিময় করার জন্য বা দেখার জন্য এক ঝলক হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখন ভিড় করছে। কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে অফিসটি রয়েছে সেটি মূলত এসএসএফ এবং পিডিআরের নেতৃত্বে এখন কর্ডন করে রাখা হয়েছে। যেহেতু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এই বিএনপির অফিস এবং এর পাশের সংলগ্ন যে কয়েকটি ভবন রয়েছে সবগুলি এখন এসএসএফ এবং পিডিআরের নিরাপত্তার চাদরে ঢাকা। আর এর পাশাপাশি বিজিবি সদস্য, পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু এখানে নিরাপত্তা যারা নিয়োজিত রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে দলীয় নেতাকর্মীদের চাপ সামাল দিতে। কারণ এখানে হাজার হাজার নেতাকর্মী, সবাইকে তো আর প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে ভিতরে প্রবেশ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 5:30 পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলীয় কার্যালয়ে আসবেন এবং এসে উনি কিছু সাংগঠনিক কিছু বৈঠক করবেন কেন্দ্রীয় নেতাদের সাথে এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উনি সাংগঠনিক কিছু মত বিনিময় এবং সাংগঠনিক কিছু কার্যক্রম এবং নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তো সুচন্দা, এই ছিল সর্বশেষ পল্টনের বিএনপি অফিসের সামনের সর্বশেষ চিত্র। ইমন, ধন্যবাদ আপনাকে। ৭১-এর সাথে ২৪কে মিলিয়ে ফেললে সেটা হবে বড় বিপর্যয়ের কারণ, এমন মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছল করার দায়িত্ব নেবে কর্পোরেশন। দুপুরে নগর ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানানো এই জাতির খুব দরকার। সিটি প্রশাসক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা গেলে প্রকৃতদের আরও ভালোভাবে পুনর্বাসন করা যাবে। মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরও সঠিক তালিকা প্রণয়ন করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মন্ত্রী। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, আমাদের বড় একটা অর্জন। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বীর মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হবেন যথাযথভাবে, এটা বলতে পারি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠামইন ও ইটনার বিভিন্ন এলাকায়। এদিকে মধ্যরাতে নীলফামারী জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পঞ্চগড়ে ঝড়ে ঘরের চালায় গাছ পড়ে বৃদ্ধা মারা গেছেন।
মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের কৃষক দীপক দাস 1.5 লাখ টাকা ঋণ নিয়ে 12 বিঘা জমিতে চাষ করেন বোরো ধান। বছরে একটিমাত্র ফসলের উপর নির্ভর করে তার সারা বছরের খোরাক। কিন্তু শিলাবৃষ্টিতে তার জমির ফসল নিমিষেই শেষ। দীপকের মতো মিঠামইন সহ হাওড়া অঞ্চলে একটিমাত্র ফসলের উপর নির্ভরশীল শত শত কৃষকও ক্ষতির মুখে পড়েছেন। ফুট করে মেঘ আছে, মেঘা হওয়ার লগে লগে পাথর বুম ঘর বাড়ি খানা হয়ে যেতেছে। আয়সা দিয়ে আমার জমিগুলা একদম শেষ, পাথরে কুইটা ফেলাইছে। 12 বিঘার মধ্যে মনে 2 বিঘা টিকবে না। ধানের শীষ বের হওয়ার এই সময়ে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাছ নুয়ে পড়েছে। অনেক জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। এখন খালি মানে ফসলে বীজ হবে এরকম উৎপাদনের মধ্যে বৃষ্টি হয়ে গেছে, কিছুটা বের হয়েছে কিছুটা বের হয় নাই, এরকম মানে অনেকটাই ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও প্রণোদনা নিশ্চিতের দাবি জানান কৃষকেরা। কি করি, সরকার কাছে এইটাই দাবি, আমরা কিছু সাহায্য দিত বা খেতে ক্ষতিপূরণ একটু দিত আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছি। প্রাথমিকভাবে শুধু আক্রান্ত এলাকা হলো 3864 হেক্টর। আমরা যথাযথ মাধ্যমে কর্তৃপক্ষ বরাবর এই ক্ষয়ক্ষতির তথ্য প্রেরণ করব। কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। এদিকে মধ্যরাতে নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত নষ্ট হয়েছে। একবারে একটা মাটির সাথে হয়ে গেছে, মিশে গেছে। আমি ভুই দেখে যেতে আমার স্বামী বাড়ি দিয়ে কান্দি লাইলো ডেকে। রাত্রে তো আমরা ওইরকম ভাবে টের পাইনি, সকালবেলা উঠে যখন দেখি যে আমাদের ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি, যে সীমাহীন ক্ষয়ক্ষতি। ঝোড়ো বাতাস সহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় পড়েছেন বিপাকে। পঞ্চগড়ের রাতে ঝোড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালায় গাছ পড়ে বৃদ্ধা মারা গেছেন। মধ্যরাতে বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। এ সময় জেলার বিভিন্ন এলাকায় মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গাছ উপড়ে পড়ে সড়ক ও রেল লাইনের উপর। ইউনিয়নে টোটালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যে আমাদের চানপাড়া গ্রামে এক বৃদ্ধা, উনি রান্না করে শুতেন, গাছ ঘরের উপর পড়েই তারা স্পটেই তিনি মৃত্যুবরণ করেন। 20 থেকে 30 মিনিটে শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া অনেকের ঘরবাড়ির টিনও ক্ষতিগ্রস্ত হয় শিলায়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। গান দিয়ে জগৎ মাতিয়েছিলেন শাহ আব্দুল করিম। হাওরের উদার জনপদে মায়ের ভাষার গান রচনা করে সেই গান গেয়ে হৃদয়ে জয় করেছেন বিশ্ব বাঙালির। সেই গায়ক সুরস্রষ্টার 110তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরাইয়ের উজানধলে চলছে 2 দিনের লোক উৎসব। হাওরের উদাম বাতাসে বাজছে মরমী বাউলের গান। সুনামগঞ্জের দিরাইয়ের উজানথল গ্রাম এখন গানের জনপদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। দর্শকরাও যেন গানের স্রোতে ভেসে যাচ্ছেন। কালনী নদীর তীরে বসেই সহজ সরল ভাষায় মানুষের ভালোবাসা, সাম্য আর মানবতার গান লিখেছেন শাহ আব্দুল করিম। তার গান আজও একইভাবে ছুঁয়ে যায় মানুষের হৃদয়। কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে। 15 ফেব্রুয়ারিতে ওনার জন্মদিন আমরা ফেব্রুয়ারি মাসে করে থাকি। আর এই বছর নির্বাচনের কারণে, রমজানের কারণে আমরা অনুষ্ঠানটা পিছিয়ে গেছে। আমরা এই চৈত্রের মার্চের 27-28 তারিখের দিকে আমরা করতেছি। জেলা প্রশাসনের আয়োজনে এবং শাহ আব্দুল করিম পরিষদের ব্যবস্থাপনায় মিলন মেলার উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। এই রকম সাধারণ মানুষের কথা বলার মতো গায়ক কিংবা মানুষ এখন তো খুব বেশি পাওয়া যায় না, হয়তো বা নাইও। শাহ আব্দুল করিমকে দেখে আসছি। আমি তখন উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি দেখেছি ওনার গান, শুনেছি ওনার গান, সকলেরই ভালো লাগছে। উৎসব ঘিরে বসেছে শতাধিক দোকানপাট, গ্রামীণ খেলাধুলা, দেশি খাবার, সব মিলিয়ে এটি এখন এক পূর্ণাঙ্গ লোকমেলায় রূপ নিয়েছে। ওনার যে গানগুলা পৃথিবী যতদিন থাকবে ততদিনই মানুষ চর্চা করবে। উনি গানের মধ্যে
এদেশের ভূপ্রকৃতি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছুই তুলে ধরেছে। বাউল সুরের এই আবহ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হচ্ছে। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, তেহরানে ইসরায়েলের পাল্টা আঘাত এবং হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল যুদ্ধ গড়ালো 1 মাসে। দিন যত যাচ্ছে বাড়ছে যুদ্ধের তীব্রতা, বাড়ছে হতাহতের সংখ্যা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত 12 মার্কিন সেনা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় একটি সামরিক উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে নতুন বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে দ্রুত প্রণালীটি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন। হরমুজ খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন খুব শিগগিরই এ যুদ্ধের সমাপ্তি হবে। ওদের ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে, মানে হরমুজ। যদি তারা এটা না করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। একই সাথে ইস্পাহানের শিল্প কারখানা ও বিভিন্ন কৌশলগত স্থাপনাতেও আঘাত হানে তেল আবিব। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা হলেও কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা। তবে এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ও ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, স্থলবাহিনী ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। একই সময়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শনিবার তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে বৈরুতের আকাশে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে একাধিক ফ্রন্টে চলমান এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংকটে পড়তে পারে। ইরতেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের জেনজি বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় অবহেলার অভিযোগে আটক করা হয় তাকে। নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেয়ার একদিন পরই তাকে গ্রেফতার করা হলো। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাকেও গ্রেফতার করা হয়। নতুন সরকার বলছে এটি প্রতিশোধ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার অংশ। গত বছর সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী জেনজিদের আন্দোলনের জেরে 19 তরুণ সহ 70 জনেরও বেশি মানুষ নিহত হন। এই বিক্ষোভ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় স্বল্প সময়ের এক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে, কিন্তু এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করছিল। এই আন্দোলনের জেরে পতন ঘটে কেপি শর্মা ওলির সরকারের। ভারতে 5 রাজ্যের বিধানসভার ভোটের প্রভাব পড়তে যাচ্ছে এবারের আইপিএলে। সূচি নির্ধারণ এবং স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে খেলা মাঠে গড়ানোর চ্যালেঞ্জ নিতে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে। আজ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। থাকছে না গতানুগতিক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উঠতে যাচ্ছে আইপিএলের 19তম আসরের পর্দা। ম্যাচের আগে থাকছে না উদ্বোধনী কোনো আড়ম্বর। গতবার কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে মারা যান 11 সমর্থক। ফলে এবার শোকের আবহে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ম্যাচের শুরুতে পালন করা হবে 1 মিনিট নীরবতা। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। তবে ম্যাচের আগে দুশ্চিন্তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমে। চোট নেই, বল করতে কোনো সমস্যা নেই, তবু দলে জায়গা হচ্ছে না লঙ্কান পেসার নুয়ান তুষারার। কারণ উতরাতে পারেননি লঙ্কান বোর্ডের ফিটনেস টেস্ট, পাননি এনওসি।
একই সমস্যা বিপক্ষেরও। চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না সানরাইজার্স। অধিনায়কের আর্ম ব্যান্ড পরবেন ঈশান কিষান। কামিন্সকে না পাওয়ার দুশ্চিন্তার কারণ হবে সানরাইজার কোচের। অভিজ্ঞতাহীন পেস ও স্পিন বিভাগের পুরো চাপ সামলাতে হবে তরুণ বোলার জিসান আনসারি ও নীতিশ রেড্ডিকে। এবারের আইপিএলের ফিক্সচার করা হয়েছে ভারতের বিধানসভা নির্বাচন ব্যস্ততা মাথায় রেখে। কলকাতার ভোটের মাঠের উত্তাপ বিবেচনায় 2, 6 ও 9 এপ্রিল ইডেন গার্ডেন্সে খেলতে নামবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি কেকেআর। থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নানা রাজ্যের নির্বাচনের মাঝে পড়ায় এবারের আইপিএল হারাতে পারে কিছুটা জৌলুস। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। ভারতের কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করলে তাদের বাধা দেবে না সরকার। দেশের কোনো চ্যানেল ব্রডকাস্টের আবেদন করলেও তা ইতিবাচকভাবে দেখবে সরকার। খেলা নিয়ে কোনো রাজনীতি নয়, বাণিজ্যিক লাভই হবে মূল লক্ষ্য। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচ ভেলে বাংলাকে এক ফোনালাপে এসব জানান বিএনপির সরকারের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঠিক 2 মাস আগে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে তোলপাড় পুরো বাংলাদেশ। ঘটনার ঘন ঘটায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতার মসনদে এখন নির্বাচিত নতুন সরকার, যারা বলছে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা নয়, বরং ব্রডকাস্টারদের আমন্ত্রণ জানাচ্ছেন তারা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেয়া এক ফোনালাপে বর্তমান বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বিদেশের কোনো চ্যানেল আইপিএল দেখালে তাতে বাধা দেবে না সরকার। রাজনীতি নয়, বরং বাণিজ্যিক লাভই এক্ষেত্রে প্রধান লক্ষ্য হবে সরকারের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল বাতিল করেছে কেন, সেটা তাদের বিবেচনা। এটা আমাদের বিবেচনার মধ্যে কোনো রাজনৈতিক বিবেচনা নেই। আমরা এটা অর্থনৈতিকভাবে কতটা লাভজনক অথবা কতটা সাশ্রয় হবে, এটা হলো আমাদের ফোকাল পয়েন্ট। বাংলাদেশের কোনো চ্যানেল আবেদন না করলেও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করে থাকে। তারা বাংলাদেশেও এই আসর সম্প্রচার করতে পারবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পাশাপাশি দেশীয় চ্যানেলের ব্রডকাস্টের আবেদনও দেখা হবে ইতিবাচকভাবে। আইপিএল এর কোনো এজেন্ট অথবা কোনো অথরিটি কেউ কিন্তু আবেদন করে নাই, ফিফা বরঞ্চ করেছে। ওরা যদি ভিকটিম, তো ভিকটিম হিসাবে নিউ গভর্নমেন্টের কাছে ওরা ইস্যুটা তুলুক। বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু বলেন, আইপিএল সম্প্রচার স্টার স্পোর্টসকে বাধা দেওয়া হবে না, কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি সম্প্রচার বন্ধ করতে বলে তবেই তারা আইপিএল সম্প্রচার বন্ধ করবে। আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই বলে জানান কোয়াবের সেক্রেটারি। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।